আসসালামু আলাইকুম, দেখছেন ঢাকার বাণীর নিয়মিত আয়োজন আলোচিত সংবাদ। শুরুতেই গুরুত্বপূর্ণ সব শিরোনাম। শ্রম আইন মামলায় গ্রেফতার নাভানা ভাইস চেয়ারম্যান শুভ্র। পড়া না পারায় শিশুকে নির্যাতন, শিক্ষকের বিরুদ্ধে মামলা। তারেক সফরের ভিডিওতে মহাজাদু ভাইরাল, বাংলা গানে কূটনৈতিক বার্তা। এআই নজরদারিতে শৃঙ্খলা ফিরছে, দাপট দেখাচ্ছে ব্যাটারি অটোরিকশা। স্কুলের নামকরণ নিয়ে বিতর্ক, নিজে আপত্তি জানালেন প্রতিমন্ত্রী। বাংলাদেশ পাকিস্তান নিয়ে ইসরায়েলের দাবি, প্রমাণ ছাড়াই বাড়ছে আলোচনা। রহস্যময় ড্রোন বহর দেখার দাবি, মার্কিন গোয়েন্দা মহলে চাঞ্চল্য। এতক্ষণ দেখছিলেন আজকের গুরুত্বপূর্ণ সব শিরোনাম, সঙ্গে আছে আমি আলিস চৌধুরী। এবার থাকছে বিস্তারিত সংবাদ। শুরুতেই জাতীয় সংবাদ। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলায় নাভানা গ্রুপের এক শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে রাজধানীর বনানীতে রাতভর অভিযান চালানো হয়। অভিযানের সময় আইন শৃঙ্খলা বাহিনীর কাজে বাধা ও অসহযোগিতার অভিযোগও উঠেছে। গ্রেফতার, অভিযোগ ও পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শ্রম আইন লঙ্ঘনের মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজিদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে রাজধানীর বনানীর 15 নম্বর সড়কের একটি বাসায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, রাতভর অভিযান চালানোর সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একাধিকবার ভবনে প্রবেশের চেষ্টা করেন। দীর্ঘ সময় প্রচেষ্টার পর সকালে অভিযানের সাফল্য আসে। এ সময় ভবনের নিরাপত্তা কর্মীদের অসহযোগিতার অভিযোগ উঠেছে। পাশাপাশি সেখানে অবস্থানরত কয়েকজন চালক ও দেহরক্ষীর বিরুদ্ধে পুলিশ সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করা হয়েছে। উল্লেখ্য, গত 3রা মে শ্রম আদালত নাভানা গ্রুপের মালিক পক্ষের 4 জন সহ মোট 8 জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারের পর সাজিদুল ইসলাম শুভ্রকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানায়নি পুলিশ। মার্জান কবির, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। খুলনায় এক মাদ্রাসা ছাত্রকে নির্মমভাবে মারধরের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পড়া না পারার কারণে 9 বছর বয়সী এক শিশুকে বেদম প্রহার করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের এক শিক্ষকের বিরুদ্ধে। গুরুতর আহত শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে এবং ঘটনার আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে। নির্যাতনের অভিযোগ, শিশুর শারীরিক অবস্থা এবং তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত থাকছে ঢাকার বাণীর প্রতিবেদনে। খুলনায় 9 বছর বয়সী মাদ্রাসা ছাত্র ইসমাইল শিকদারকে মারধরের অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযোগ অনুযায়ী, পড়া না পারার কারণে গত 17 জুন রাতে নগরীর সোনাডাঙ্গা এলাকার নুরুল কোরআন তাহফিজ একাডেমিতে শিক্ষক হাফেজ আব্দুর রহমান শিশুটিকে বেদম প্রহার করেন। বন্ধ ছিল, আমাদের বাড়িটার সামনে। আপনার কথাবার্তা। পরিবারের দাবি, মারধরের ফলে ইসমাইলের মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে। এছাড়া তার চোখ, মুখ ও গলায়ও আঘাতের চিহ্ন দেখা যায় এবং একটি গুরুত্বপূর্ণ রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়। শিশুটির বাবা ওমর ফারুক শিকদার জানান, কোরআনের হাফেজ বানানোর উদ্দেশ্যে গত বছর তিনি তার একমাত্র সন্তানকে ওই মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন। ঘটনার পর প্রথমে মামলা করতে অনিচ্ছুক থাকলেও পরে সোমবার রাতে তিনি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। জানা গেছে, ব্যক্তি উদ্যোগে পরিচালিত ওই মাদ্রাসায় কোনো আনুষ্ঠানিক নিবন্ধন ছাড়াই 8 থেকে 17 বছর বয়সী প্রায় 20 জন শিক্ষার্থী পড়াশোনা করে। এদিকে ঘটনার পর অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পুলিশ বলছে, মামলার তদন্তের পাশাপাশি অভিযোগের সব দিক খতিয়ে দেখা হচ্ছে। সজল আহমেদ, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। বাংলাদেশ ও মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্ক এবার আলোচনায় এসেছে এক ভিন্ন আঙ্গিকে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের স্মরণীয় মুহূর্ত নিয়ে প্রকাশিত একটি ভিডিওতে ব্যবহৃত হয়েছে জনপ্রিয় বাংলা গান মহাজাদু। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। কূটনীতি, সংস্কৃতি ও জনসম্পৃক্ততার এই অনন্য সমন্বয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আমার বন্ধু জাদু জানে বাংলাদেশ ও মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্কের এক ভিন্ন মাত্রা উঠে এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরকে ঘিরে প্রকাশিত একটি ভিডিওতে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ওই ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। 2 মিনিট 40 সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটিতে আবহ সঙ্গীত হিসেবে ব্যবহার করা হয়েছে সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ ও মেহের নেগরি রুস্তমের জনপ্রিয় বাংলা গান মহাজাদু। আমার বন্ধু জাদু জানে। কোক স্টুডিও বাংলার 3য় মৌসুমে প্রকাশিত গানটি বাউল ঐতিহ্য ও ফরাসি কাব্যের অনন্য সংমিশ্রণের জন্য শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ভিডিওটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষীয় বৈঠক, গার্ড অব অনার, মধ্যাহ্নভোজ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের দৃশ্য তুলে ধরা হয়েছে। এক পর্যায়ে রোহিঙ্গা সংকট মোকাবেলায় আসিয়ানের মাধ্যমে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করার অঙ্গীকারের কথাও শোনা যায়। প্রকাশের মাত্র 3.5 ঘণ্টার মধ্যে ভিডিওটি 9 লাখের বেশিবার দেখা হয়েছে বলে জানা গেছে। কূটনৈতিক ভিডিওতে বাংলা গানের ব্যবহার এবং দুদেশের সম্পর্কের ইতিবাচক বার্তা দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে। আমার বন্ধু জাদু জানে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়া সফর ছিল তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর শেষে তিনি বর্তমানে চীনের সফরে রয়েছেন। হাসনাতুজ্জাহান হিমু, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। রাজধানীর সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার ইতিবাচক ফল দিতে শুরু করেছে। এআই ক্যামেরায় নজরদারিতে বড় যানবাহনের আইন লঙ্ঘনের প্রবণতা কমলেও নিয়ন্ত্রণের বাইরে রয়ে গেছে ব্যাটারি চালিত অটোরিকশা। নিবন্ধন ও লাইসেন্সবিহীন এসব যান নিয়ে নতুন উদ্যোগের কথা ভাবছে ঢাকা মহানগর পুলিশ। সড়ক ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ, পরিকল্পনা এবং সম্ভাব্য পদক্ষেপ নিয়ে বিস্তারিত থাকছে ঢাকার বাণীর প্রতিবেদনে। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বা এআই ক্যামেরা চালুর পর সিগন্যাল অমান্য করা এবং উল্টো পথে যান চলাচলের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষ করে বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের চালকদের মধ্যে ট্রাফিক আইন মানার প্রবণতা বেড়েছে। কারণ এআই ক্যামেরার মাধ্যমে আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে প্রসিকিউশন করা হচ্ছে। গত মে মাসে এই ব্যবস্থা চালুর পর প্রথম মাসেই 689টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এই ডিজিটাল নজরদারি ব্যবস্থার বাইরে রয়ে গেছে ব্যাটারি চালিত অটোরিকশা। বৈধ নিবন্ধন, নম্বর প্লেট কিংবা চালকের লাইসেন্স না থাকায় আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত হলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ছে। ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন, গ্যারেজ সিন্ডিকেট এবং বিভিন্ন প্রভাবশালী মহলের সমর্থনের কারণে শুধুমাত্র পুলিশের পক্ষে এসব যানবাহন নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ অবস্থায় সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদনের পর আগামী মাসেই একটি গণবিজ্ঞপ্তি জারি করার পরিকল্পনা করছে ঢাকা মহানগর পুলিশ। জানা গেছে, প্রথম ধাপে গুরুত্বপূর্ণ ও ভিআইপি সড়ক থেকে এবং পরবর্তীতে অলিগলি থেকেও ব্যাটারি চালিত অটোরিকশা অপসারণের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নিলয় নীল, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। বগুড়ার একটি পুরনো শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাবকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর নামে বিদ্যালয়ের নামকরণের উদ্যোগ এবং একই বিষয়ে তার পূর্ববর্তী আপত্তিকর তথ্য সামনে আসায় দেখা দিয়েছে নানা প্রশ্ন। ইউনিয়নের নামকরণ বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন আলোচনায় এসেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বগুড়ার শিবগঞ্জ উপজেলার 53 বছরের পুরনো শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে তার নামে রাখার একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে গত 9 জুন শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি যাচাই বাছাই করে মতামত দেওয়ার জন্য রাজশাহী শিক্ষা বোর্ড এবং বগুড়া জেলা প্রশাসককে নির্দেশনা দেয়। তবে ঘটনাটির সবচেয়ে আলোচিত দিক হল এই নির্দেশনা জারির 8 দিন আগেই অর্থাৎ গত 1 জুন প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিক্ষা সচিবের কাছে একটি চিঠি পাঠিয়ে তার বা তার পরিবারের নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণের উদ্যোগ গ্রহণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। চিঠিতে তিনি উল্লেখ করেন, তার এবং তার পরিবারের সদস্যদের নামে ইতোমধ্যে 10টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, তাই নতুন করে কোনো প্রতিষ্ঠানের নামকরণ না করার আহ্বান জানান তিনি। এদিকে প্রতিমন্ত্রীর এমন অবস্থানের পরও তার নামে বিদ্যালয়ের নামকরণ প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ
বিশেষ করে প্রতিমন্ত্রীর স্পষ্ট অনুরোধের পরও সংশ্লিষ্ট প্রশাসনিক পর্যায়ে ভিন্নধর্মী উদ্যোগ কেন নেওয়া হলো তা নিয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সহকারী সচিবের কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। এবার আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ এশিয়াকে ঘিরে নতুন এক ভূ রাজনৈতিক আলোচনা তৈরি হয়েছে ইসরায়েলের এক দাবিকে কেন্দ্র করে। বাংলাদেশ ও পাকিস্তানে হামাস সংশ্লিষ্ট কার্যক্রম বিস্তারের অভিযোগ তুলেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত। তবে এ দাবির পক্ষে এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি। অভিযোগ, এর প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক বিশ্লেষণ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ ও পাকিস্তানে হামাস সংশ্লিষ্ট কার্যক্রম বিস্তার লাভ করছে বলে দাবি করেছে ইসরায়েল। ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। রাষ্ট্রদূত জানান, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই দক্ষিণ এশিয়ার এই দুই দেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তেল আবিব। তার দাবি, হামাসের কিছু কার্যক্রম প্রকাশ্যে সূত্রে দৃশ্যমান হলেও আরও কিছু তৎপর থাকতে পারে যা এখনো জনসম্মুখে আসেনি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্য, গোয়েন্দা প্রতিবেদন বা যাচাইযোগ্য প্রমাণ প্রকাশ করেননি তিনি। ফলে বক্তব্যটি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নানা আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে 7 অক্টোবরের ঘটনার পর হামাসকে শুধু একটি আঞ্চলিক গোষ্ঠী হিসেবে নয়, বরং একটি বিস্তৃত আন্তর্জাতিক যোগাযোগ নেটওয়ার্কের অংশ হিসেবেও মূল্যায়ন করছে ইসরায়েল। এ কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে সম্ভাব্য যোগাযোগ ও প্রভাবের বিষয়গুলোতে নজরদারি জোরদার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। বিশেষজ্ঞরা আরও বলছেন, বৃহৎ মুসলিম জনগোষ্ঠী, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং মধ্যপ্রাচ্য সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে জনমতের প্রভাবের কারণে বাংলাদেশ ও পাকিস্তান দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক শক্তিগুলোর বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তবে ইসরায়েলের এই দাবির বিষয়ে বাংলাদেশ বা পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। শারমিন আক্তার, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। ইরান মার্কিন সংঘাত ঘিরে নতুন এক তথ্য আলোচনায় এসেছে আন্তর্জাতিক মহলে। ভূপাতিত হওয়ার আগে ইরানের আকাশে রহস্যময় এক ড্রোন বহর দেখেছিলেন বলে দাবি করেছেন এক মার্কিন যুদ্ধবিমানের পাইলট। তার এই বর্ণনা মার্কিন গোয়েন্দা সম্প্রদায়ের মধ্যে নতুন করে বিতর্ক ও অনুসন্ধানের জন্ম দিয়েছে। ঘটনাটির সত্যতা, সম্ভাব্য ব্যাখ্যা এবং তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইরান মার্কিন সামরিক সংঘাতের সময় ভূপাতিত হওয়া একটি মার্কিন যুদ্ধবিমানের পাইলট ইজেক্ট করার আগে আকাশে রহস্যময় ড্রোন বহর দেখেছিলেন বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। 4টি সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলে ইরানের আকাশে ভূপাতিত হওয়া F-15 যুদ্ধবিমানের ওই পাইলট পরবর্তীতে গোয়েন্দা কর্মকর্তাদের কাছে দেওয়া জবানবন্দিতে ঘটনাটির বর্ণনা দেন। পাইলটের ভাষ্যমতে তিনি একাধিক ড্রোনকে সমন্বিতভাবে চলাচল করতে দেখেন, যেগুলোর আকৃতি ছিল অনেকটা জেলিফিশের মতো। তার দাবি, বড় আকারের ড্রোনগুলোর নিচে ছোট ড্রোনগুলো এমনভাবে ঝুলছিল যা দেখতে জেলিফিশের পায়ের মতো মনে হচ্ছিল। এই তথ্য প্রকাশের পর মার্কিন গোয়েন্দা সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, কারণ ইরানের কাছে এমন ধরনের উন্নত ও সমন্বিত ড্রোন প্রযুক্তি থাকার বিষয়ে আগে কোনো নির্ভরযোগ্য তথ্য তাদের কাছে ছিল না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে পাইলটদের এই বর্ণনা নিয়েও সংশয় রয়েছে, কারণ ঘটনার সময় তিনি মাথায় আঘাত পেয়েছিলেন এবং চলমান সংঘাতে এটি ছিল তার দ্বিতীয়বার যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার অভিজ্ঞতা। ফলে তার পর্যবেক্ষণের নির্ভুলতা নিয়েও প্রশ্ন উঠেছে। ড্রোন বহরটির সঙ্গে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতির আওতায় বিভিন্ন কূটনৈতিক ও শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে। হাসনাতুজ্জাহান হিমু, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। ফিরছি সারা দেশের সংবাদে। উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। মঙ্গলবার বিকেল 3টায় লালমনিরহাটের হাতিবান্ধার ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে পানির উচ্চতা 52.16 সেন্টিমিটার রেকর্ড করা হয়েছে, যা বিপদসীমার 1 সেন্টিমিটার উপরে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত শনিবার থেকেই তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছিল। পানির চাপ সামলাতে ডালিয়া ব্যারেজের 44টি জলকপাটের সবকটি খুলে দেওয়া হয়েছে, ফলে পানি ভাটির দিকে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় নীলফামারী ডিমলা উপজেলার ইউনিয়নের চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাসিন্দারা বন্যার শঙ্কায় রয়েছেন। পানি আরো বৃদ্ধি পেলে বসতবাড়ি, গ্রামীণ সড়ক ও নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
ফরিদপুরে হাম রোগের সংক্রমণ থামছেই না। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট 3007 জন হাম রোগে শনাক্ত হয়েছেন এবং এই রোগে 21 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে 37 জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে 28 জন ফরিদপুর জেলার এবং 9 জন পার্শ্ববর্তী জেলার বাসিন্দা। বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মোট 76 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই রোগের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রিয় দর্শক, এই ছিল আজকের আলোচিত সংবাদ। সঙ্গে ছিলাম আমি আলিস চৌধুরী। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।